চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি মহাকাল নাট্য সম্প্রদায়ের দলপ্রধান অভিনেতা মীর জাহিদ হাসানের কাছে। ভাই আবার ফিরে এলাম আপনার কাছে, জানতে চাই যে এই যে 41টি বছরের যে জার্নি, সেটা তো নিঃসন্দেহে ছোটখাটো বিষয়ের মধ্যে দিয়ে যায়নি। অনেক অনেক ত্যাগ তিতিক্ষা ছিল, অনেক ভালোবাসা, অনেক আনন্দ, অনেক আবেগ ছিল। কেমন ছিল 41 বছর? 41 বছর পথ চলা আসলে সবসময় তো মসৃণ হয় না, কখনো অমসৃণও হয়, অনেক বাধা বিপত্তিও থাকে। তারপরেও 1983 সালের 14ই জুলাই মহাকাল নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠা। আমরা 41 বছর উদযাপন করেছি এই 14 তারিখে। এবং এই আমাদের যে 41 বছরের নাট ভ্রমণ, এই জার্নির মাধ্যমে আসলে আমরা বিভিন্ন ধরনের প্রযোজনা মঞ্চ এনেছি। এবং প্রথম প্রযোজনা ছিল আমাদের এ লাশ রাখবো কোথায়। আচ্ছা, রানা নাসির রচনা করেছিলেন এবং আব্দুল গনি খোকন নির্দেশনা দিয়েছিলেন, মহাকালের প্রথম প্রযোজনা। এবং জন্মের ঠিক 1 মাস 4 দিনের মাথায় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ থেকে মহাকালের মানে যাত্রা শুরু হয়। এবং আমাদের প্রয়াত নাট্যাচার্য সেলিম আলদিন স্যার সেই নাটকের উদ্বোধন করেছিলেন 1983 সালের 20 অগাস্ট। এই ধারাবাহিকতায় আসলে আমরা এই পর্যন্ত 44টি প্রযোজনা মঞ্চে এনেছি। সর্বশেষ প্রযোজনা ছিল আনন্দ জামানের রচনায় এবং শামীম সাগরের নির্দেশনায় সুরেন্দ্র কুমারী, এটা আমাদের সর্বশেষ প্রযোজনা। এবং এর মধ্যে 3টি প্রযোজনার শতাধিক মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। এবং তার মধ্যে সোনাই কন্যার পালা, ফোক ময়মনসিংহ গীতিকা, আমাদের নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর ঘুম নেই, যেটি জন মার্টিন নির্দেশনা দিয়েছিলেন, সেটির 112টি প্রদর্শনী। আচ্ছা। এবং সর্বশেষ যেটা চলমান এখনো, সেটি হলো শিখণ্ডী কথা। এবং শিখণ্ডী কথা 200তম মঞ্চায়ন হয়ে গেল। 2002 এর 25 সেপ্টেম্বর আমরা প্রথম মঞ্চায়ন করেছিলাম মহিলা সমিতি মঞ্চে। এবং সেই ধারাবাহিকতায় আজকে 200তম। এটি একটি আমাদের দলের, আমাদের যে অপ্রতুলতা, অনেক প্রতিবন্ধকতা, তার মধ্যেও ছুটে চলা নিরন্তর, এইখান থেকে আমরা মনে করি যে অনেকে এর চেয়ে অনেক বেশি করেছে। আমরা তাদেরকে খুব সম্মানের সাথে দেখি। আমরা আমাদের এই প্রথম 200তম মঞ্চায়ন সম্পূর্ণ করলাম এই শিখণ্ডী কথা দিয়ে। এবং যে নাটকটির জার্নি, আসলে অনেক নাটক এসেছে এর মধ্যে, কিন্তু এটি চলমান ছিল। অনেক বন্ধ হয়ে গেছে, অনেক প্রোডাকশন, অনেক আর করা যায়নি। কিন্তু 2002 থেকে এই নাটকটি আমরা সাথে রেখেছি সবসময়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মঞ্চায়ন করেছি। শিখণ্ডী কথা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীদের বিষয়বস্তু তুলে নিয়ে আসা হয়েছে মূলত এই নাটকে। তো সেক্ষেত্রে যখন শুরু করেছিলেন, তখন কি মনে হয়েছিল যে এটা এতটাই দর্শকপ্রিয়তা পাবে বা এতটাই নন্দিত হবে? দর্শকপ্রিয়তা পাবে এটা ভাবনা ছিল, কারণ ওদের জীবন মানুষ যেভাবে দেখে, আসলে যখনই একজন দেখেছে সে আরেকজনকে বলেছে আসলে যে ওদের নেপথ্যে যে ওদের যে দৈনন্দিন জীবনযাত্রার পেছনে যে কান্না লুকিয়ে আছে, এটি আসলে যারা না দেখবে তারা তাদের সম্পর্কে ধারণা করতে পারবে না। এর জন্য আসলে আমাদের মনে হয়েছিল যেটি একটি জনপ্রিয় না হলেও আমরা আমাদের আন্দোলনের তাগিদ হিসেবে এটাকে চালিয়ে যাব, যে ওদের এটি প্রতিষ্ঠিত হোক। তাদের কথাগুলো তুলে আনাটাই মূল উদ্দেশ্য ছিল। এবং একটি সুখের বিষয় সেটা হলো, যখন সরকার তৃতীয় লিঙ্গ হিসেবে তাদেরকে স্বীকৃতি দিল, 3টি জাতীয় দৈনিকে শিখণ্ডী কথা নাটকের ছবি দিয়ে এটি নিউজ হয়েছে। শিখণ্ডীরা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেল সরকারের, কিন্তু ছবি ছিল মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটকের ছবি। প্রথম মঞ্চায়ন যেদিন হয়েছিল সেদিন থেকে আজ অবধি, যেহেতু 200তম মঞ্চায়ন হয়ে গেল, আজ অবধি যারা যারা মানে অংশগ্রহণ করেছিলেন বা যারা যারা অভিনয় করেছেন, তারা কি সবাই আছেন নাকি এখানে? না, প্রথম মঞ্চায়ন থেকে এই পর্যন্ত আসলে আমরা 22 জনের টিম, তার মধ্যে 7 জন আমরা এখনো নিয়মিত গল্পের উপস্থাপনের ক্ষেত্রে সেখানে কি মানে সময় বা প্রাসঙ্গিকতার বিষয়টি মাথায় রেখে কোনো রকম কোনো সংযোজন বা বিয়োজন করা হয়েছে? আমরা সংযোজন করেছি সেটাই, যেটা নাকি সরকার একটি অনুমোদন দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এটাকে আমরা আনার চেষ্টা করেছি।
খুব সামান্যভাবে এই 200তম হয়ে গেল। এরপর থেকে আমাদের ভাবনা হলো আসলে এদের মাঝেও যে আসলে দুষ্ট লোকে আছে, কিছু মানে ওদের মানে পোশাকে ওদের আদলে অনেক কিছু করছে যেটা নাকি মানুষকে অতিষ্ঠ করছে। আগেও যে করেনি তা না, কিন্তু তাদের ওটা একেবারে দাবি ছিল, তাদের আর কিছু করণীয় ছিল না। কিন্তু এখন যেটা করছে এটাকে সামনে রেখে এবং সরকারের কিছু পরিকল্পনা নিয়েছে এদেরকে পুনর্বাসন, এদেরকে কাজ দেয়া, এরা কেন কাজ করছে না, কেন অনেক টাকা ওদের জন্য বরাদ্দ দেওয়ার পরে সেই টাকাটা কাজে লাগছে না, এগুলো নিয়ে আমরা 200-র পর থেকে ভাববো নতুন ভাবে। এবং আমরা আশা করি যে মূল গল্পে কিছুটা পরিবর্তন হবে। অবশ্যই অবশ্যই আনন্দ জামানি করবে, আবারও গবেষণা করে যে কেন এই টাকাটা কাজে লাগছে না, কেন ওরা ভিক্ষাবৃত্তিতে এখনো লেগে আছে। তারা যে সংখ্যায় খুব কম, তারা কিন্তু আসলে যে টাকা গভর্নমেন্ট দিচ্ছে বা যেভাবে পুনর্বাসনের ভাবনা ভেবেছে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু এটা কাজে লাগছে না মনে হয়। এটাকে আমরা আবার সচেতনভাবে তাদেরকে ইনক্লুড করেই আমরা এটাকে প্রমোট করার চেষ্টা করব। এবং আমরা প্রতিটি প্রদর্শনীতে আমরা চেষ্টা করেছি কখনো না কখনো কোনো না কোনোভাবে আমাদের হিজড়া সম্প্রদায়কে, আমাদের শিখণ্ডী ভাই বোনদেরকে সংযুক্ত করার জন্য বিভিন্ন অনুষ্ঠান করেছি যে তারা যেন সম্পৃক্ত থাকে। সবসময় এটা আমাদের ভাবনা। গতকাল তো আপনাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী, যেমনটি বলছিলাম, প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তো সেক্ষেত্রে কোন রকম কোনো আয়োজন ছিল কিনা আপনাদের? আয়োজন আমাদের সকল এই পর্যন্ত যারা কাজ করেছে, আমাদের জন্ম থেকে এই পর্যন্ত 41 বছরের যাত্রাপথে যেসব যোদ্ধা ছিল, প্রায় 5 শতাধিক নাট্যকর্মী, আমাদের উপদেশক, আমাদের শুভানুধ্যায়ী, যারা নাকি সরাসরিভাবে সংযুক্ত, তারা সবাই সম্পৃক্ত হয়েছে। যাদের পক্ষে সম্ভব হয়েছে তাও একটা বিশাল মানুষের সমাগম ঘটেছে। এবং এটিকে কাটার মাধ্যমে আমাদের একটি নাটক নীলাখ্যান, সেই নাটকের পরিবেশনার মাধ্যমে আমরা এটা উদযাপন করেছি। কোন ভাবনা জায়গা থেকে আপনি মহাকাল নাট্য সম্প্রদায় শুরু করেছিলেন? মানে এই যে নাটক তো আসলে শুধু নাটক না, নাটক এক রকমের যুদ্ধ, এবং নাটকে যারা কাজ করে বিশেষ করে দলগত জায়গা থেকে এই এতগুলো বছর পর্যন্ত এটাকে টিকিয়ে রাখা, যুদ্ধের থেকে কোনো অংশ তো কম নয়। মূল ভাবনা জায়গাটা কি ছিল যখন শুরু করেছিলেন? মূল ভাবনাটা আসলে প্রেম, থিয়েটারের প্রতি প্রেম। মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, পারিবারিকভাবে আমি সাংস্কৃতিক বলে বেড়ে উঠেছি। আমার বাবা নজরুল সঙ্গীত করতেন, মা সরকারি কর্মকর্তা, বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু উনি সঙ্গীত প্রিয়াসী। আর মা অনুপ্রাণিত করেছেন। আমার সব ভাই বোন গান করেছেন, কেউ নাচ করেছেন, কেউ তবলা বাজাতেন। 7 ভাই বোনই আমরা। ওই জায়গা থেকে আমার একটি আবেগ ছিল, একটি প্রেমের জায়গা ছিল। আরেকটি হলো যখন 83 সালে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, তখন আমরা আসলে একটি নতুন একটি থিয়েটারের মাধ্যমে আন্দোলনকে বেগবান করার একটি, যেহেতু অনেক দল করছে, আমরাও আমাদের একটি টিম 22 জন একটি টিম নিয়ে আমরা প্রথম শুরু করি একেবারে তরুণ প্রাণ, মানে প্রতিবাদের ভাষা হিসেবে। প্রতিবাদের ভাষা আমরা পথ নাটক দিয়ে শুরু করি, আমরা এই লাশ রাখবো দিয়ে শুরু করি। প্রত্যেকটি কিন্তু তখন এই ধরনের নাটক, যে 52-এর শকুন, ওরা আবার তৎপর, এই বিষয়গুলো নিয়ে জাগরণের জন্য আমরা প্রথম শুরু করি। এবং তখন থেকেই আসলে নিবিড় সম্পর্ক, পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে থিয়েটারের সাথে আরো গভীরভাবে। এবং অনেক ছেলে মেয়ে এসেছে যারা আসলে প্রাণের তাগিদে এসেছে এবং ভালোবাসার তাগিদে এসেছে। কেউ এখান থেকে আমাদের দলের অনেক ভালো কাজও করছে ইলেকট্রনিক্স মিডিয়ায়, আবার অনেকে অন্য পেশায় চলে গেছে, কিন্তু থিয়েটারে নিয়মিত থাকার চেষ্টা করেছে এবং করছে অনেকে। মহাকাল নাট্য সম্প্রদায়ের অনেকগুলো প্রযোজনাতে আমরা আপনাকে অভিনয় করতে দেখেছি। তো একজন অভিনয় শিল্পীর জায়গা থেকে আসলে আপনি কতটুকু সন্তুষ্ট এখানে কাজ করে? সবসময় চাই যে সবাই মিলে কাজ করি এবং সবার সম্পৃক্ততা, বিশেষ করে নবীনদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এবং তারা যদি পরিশীলিতভাবে অভিনয় শিল্পী হয়ে ওঠে, তাদের একটি সম্ভাবনা তৈরি হয়। আমাদের সময় শুধু বিটিভি ছাড়া কিছু ছিল না। যখন আমরা শুরু করি একে একে এখন অনেক টিভি চ্যানেল এবং যারা নিয়মিত কাজ করছে, এর জন্য আমরা আমাদের তরুণ তরুণী, আমাদের যারা ইয়ং জেনারেশন, ওদেরকে বেশি প্রায়োরিটি দিই যে ওরা ইনভলভ হোক
এবং ওরা ওদের একটি জায়গা তৈরি করে নিক। যদি প্রত্যাশার কথা জানতে চাই, যে প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু কি পূরণ হয়েছে দলের কাছে? থিয়েটার থেকে প্রাপ্তি আসলে ভালোবাসাই। আর আমরা যাদেরকে চেষ্টা করছি যে ওরা শিল্পী হয়ে উঠুক, এবং তারা যদি একটি ভালো জায়গায় তাদের অবস্থান করতে পারে বেশ করে অভিনয়ের ক্ষেত্রে, তখন আমরা মানে শান্তি পাবো, প্রশান্তি পাবো যে মানে আমাদের দলের ছেলেমেয়েরা কাজ করছে, এই নবীন প্রজন্ম কাজ করছে, এরা ধীরে ধীরে শিল্পী হয়ে উঠছে এবং আমাদের সামগ্রিক সংস্কৃতি চর্চাকে বেগবান করার জন্য বিশাল ভূমিকা রাখছে। যখন কোনো নতুন প্রযোজনা মঞ্চে নিয়ে আসেন, তখন মূলত কোন বিষয়টি মাথায় থাকে, কোন বিষয়গুলোকে আপনারা চিন্তা করে তারপরে কোনো নাটক নির্বাচন করেন? প্রথম আসলে মানুষ তো অবশ্যই মুখ্য বিষয়, এবং মানুষের নিরন্তর যে মানে জেগে ওঠা, ভেঙে পড়া এবং নিরন্তর যে পথ চলা, তাদের সংগ্রাম, এগুলো প্রথম থাকে, সেটা যে কোনো বিষয় হোক। যেমন আমরা আমাদের নাটক এনেছি তাঁতিদের জীবন সংগ্রাম, আমরা এনেছি আমাদের শিখণ্ডীদের জীবন সংগ্রাম, আমরা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর ঘুম নেই, যেটি মুক্তিযুদ্ধের স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের নাটক নয়। মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধে গিয়েছিল তাদের স্মৃতিকে নিয়ে একটি নাটক, সেটা ঘুম নেই। আমরা করেছি সোনাই কন্যার পালা, সেটা ফোক নাটক, ময়মনসিংহ গীতিকা। আমরা এখন যেটি করছি সুরেন্দ্র কুমারী, যেটি আরেকটি ভিন্ন ধারা, পুঠিয়া রাজ বাড়ির রাজকন্যাকে নিয়ে একটি কাল্পনিক গল্পকে মঞ্চে এনেছে আনন্দমান। এটা আবার অন্যরকম একটি আছে, নারীর আত্মাহুতি কেন দেবে, আত্মহনন তো বেঁচে থাকা নয়, আত্মহনন তো বিসর্জনই। আসলে আমরা যে বেঁচে থেকে সংগ্রাম করে তার জায়গাটা তৈরি করুক, সেই জায়গা থেকে সুরেন্দ্র কুমারী আমাদের মঞ্চে আনা। প্রতিটি নাটকেরই আমরা আসলে এই পর্যন্ত মানে যে প্রযোজনাগুলো করেছি, কোনো প্রযোজনা এই পর্যন্ত আসেনি যেটি নাকি কোনো উদ্দেশ্যবিহীন, গল্প ছাড়া, আমাদের জীবন বোধ ছাড়া, জীবন সংগ্রাম ছাড়া কোনো নাটক আমরা এই পর্যন্ত করিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের যে থিয়েটার, এটা তো একেবারেই আলাদা। পেশাগত জায়গা থেকে আসলে থিয়েটারকে নিয়ে পথ চলার আসলে সুযোগটা নেই। তো সেই জায়গাটা তৈরি হতে পারে কিনা, বা সেটার ক্ষেত্রে আমরা কোনো কাজ করতে পারি কিনা? সম্ভাবনা তো ছিলই, বারবারই সম্ভাবনা মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে সারা ভারতবর্ষে কিন্তু একটি গ্র্যান্ড স্যালারি আছে, যে সরকারি আসুক এটা বহাল থাকে। এটি দলগুলোর 10 জন অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টর সংগঠক, তাদের জন্য একটি মাসিক মাসোহারা সম্মানী। এই দলগুলো তখন দায়বদ্ধ, তাদের কাজ করতে হবে। আবার খারাপ কাজের জন্য একটা রিপোর্ট যায়, সেই রিপোর্টের ভিত্তিতে তাদের স্যালারি কমে, বাড়ে অথবা বন্ধ হয়ে যায়। এই যে ভালো কাজের প্রবণতা এবং নিয়মিত কাজ করা, এটা একমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় সম্ভব। আমরা নিয়মিত করে যাচ্ছি, নিজের খেয়ে বনে মোষ চালাচ্ছি। স্বাধীনতা বাংলাদেশে যারা আমাদের শুরু করেছিলেন তারা এখনও করছে, তাদেরকে দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এটা আন্দোলনের রূপ নিয়েছে, গ্রুপ থিয়েটার ফেডারেশনের জন্ম হয়েছে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জন্ম হয়েছে আন্দোলনের প্রয়োজনে। আমরা সব কিছুই পাচ্ছি, বেগবানও আছে, সংস্কৃতি নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে পৃষ্ঠপোষকতা শুধু নাটকের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রেই কম। বাজেটের একটি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলো আমাদের জন্য বরাদ্দ। এটি বাড়ানো উচিত, কারণ সংস্কৃতির বিকাশ ছাড়া আমি মনে করি রাজনৈতিক বিকাশ এবং সমৃদ্ধি সম্ভব নয়। সংস্কৃতিবান হলেই মানুষ মানে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে ধাবিত হবে এবং মানুষ সচেতন হবে। মানুষ এই সকল কিছুতে নিজেকে প্রাণ দিয়ে কাজ করার একটি যে প্রবণতা তৈরি হবে, এটা সম্ভব হলে যদি পেশাদার শিল্পী হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সরকার ছাড়া এর কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে নতুনদের আগ্রহটাও বাড়বে এবং নতুনরাও আসলে অনেক ভালো ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হবে। ভীষণ ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং একই সাথে মহাকাল নাট্য সম্প্রদায়ের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শককে জানাচ্ছি মহাকাল নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন সবাই।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি দার্শনিক আর্নেস্ট রেনানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ব্যক্তি স্বাধীনতা মানব প্রগতির গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।